হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরবি টক। গত ভিডিওতে তোমরা যে রেসপন্স করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা প্রথমবারের জন্য চ্যানেলে ভিজিট করছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে পাশে থাকবে এই আশা রাখছি। সো তোমাদের মধ্যে অনেকেরই যাদের WEP গ্রাউন্ড রয়েছে, সো তার গ্রাউন্ডের তো এখন খুব বেশি সময় হাতে নেই। সো তোমাদের হয়তো এখন মানে এই আজকে যা বলবো সেগুলো করলে হয়তো বেনিফিট পাবে কি না ঠিক বলতে পারছি না। তবে হ্যাঁ, আগামীতে যাদের আরও রান রয়েছে, WEP SI এর রান রয়েছে, ওয়্যারলেস অপারেটর রান রয়েছে, 1600 মিটার হোক বা 800 মিটার হোক, তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন রয়েছে যে আমরা গ্রাউন্ডে চলে যাচ্ছি রান করছি কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বা গ্রাউন্ডে গিয়ে ঠিক মানে স্টেপ বাই স্টেপ কী করব। গ্রাউন্ডে গিয়ে যে প্রথমে গিয়ে কি রান শুরু করে দেবো, নাকি রান কমপ্লিট হওয়ার পরে কি আরও কিছু করার আছে, বা রেস্ট কতটুকু করবো বা কী ইত্যাদি নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই ডাউট রয়েছে। এবং যাদের সময়ের মধ্যে আসছে না বা যাদের মধ্যে এই ডাউটগুলো রয়েছে তারা কিন্তু আলটিমেটলি যখন তাদের গ্রাউন্ডের ডেট হয় তারাই কিন্তু অনেকটাই টেন্সড হয়ে যায়, রাইট? সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। সত্যি বলতে তোমরা গাইডের অভাবে তোমাদের যে ওয়ার্কআউট, তোমরা তো সময় তো দিচ্ছ কিন্তু সেই সময়ের মধ্যে তোমরা বেনিফিট পাচ্ছ না। সো আজকে একটা বেসিক একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ যে তুমি যখন মাঠে প্রবেশ করবে, সেই মাঠে প্রবেশ করার পর থেকে শুরু করে একদম মাঠ থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত তোমাকে স্টেপ বাই স্টেপ ঠিক কী করতে হবে এবং কতক্ষণ সময় ধরে করতে হবে, কতক্ষণ কি মানে কোন এক্সারসাইজে কতক্ষণ টাইম দেবে, একদম সব কিছু স্টেপ বাই স্টেপ আজকে তোমার জন্য আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটিকে অবশ্যই দেখো শেষ পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যদি মনে হয় যে কিছু বেনিফিট পাচ্ছ তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তোমাদের কাছে যদি কোনো রকম গাইড না থাকে বা তোমার মধ্যে হয়তো তুমি ঠিক জানো না যে কীভাবে কি করবে, তাহলে বলবো এই ভিডিওটাকে অবশ্যই প্লে করে দিয়ে তোমরা মাঠে স্টেপ বাই স্টেপ ফলো করে যাও। কিছুদিন করো। আমি নিজে গত 6-7 মাস থেকে এই রুটিনটাকে ফলো করে আসছি, ঠিক আছে? এবং তার বেনিফিট আমি পেয়েছি। আমার 7 মিনিট 13 সেকেন্ড থেকে 1600 মিটারের টাইমিং এখন প্রায় 6-এর কাছাকাছি চলে এসছে। এবং এই শিডিউলকে ফলো করেই আমি কিন্তু আমার সামনে যে আরও পরবর্তী বিভিন্ন রান রয়েছে তার জন্য কিন্তু আমি আরও ইমপ্রুভমেন্ট এই শিডিউলকে ফলো করেই কিন্তু করব। সো তোমরাও ফলো করতে পারো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলকে অবশ্যই ক্লিক করে দেবে যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপকামিং নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। সো উইদাউট ওয়েস্টিং ফার্দার টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। মাঠে প্রবেশ করার পর প্রথমেই তুমি তোমার গ্র্যাটিটিউড শো করবে। মাটিতে হাত দিয়ে প্রণাম করে তুমি মাঠে প্রবেশ করবে, তাতে তোমার মধ্যে একটা পজিটিভ ভাইব আসবে এবং তোমার ওয়ার্কআউট অনেক ভালো হবে। সো তোমার জিনিসপত্র সব রেখে দিয়ে প্রথমেই আমাদের বডির যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য কিছু জয়েন্ট মুভমেন্ট এক্সারসাইজ করতে হবে। সো প্রথমে আমরা করব নেক জয়েন্ট ওয়ার্কআউট। দুই সাইডে ঘাড়কে মোটামুটি 10 বার করে, বেশি না, খুব বেশি নয়, হালকা মুভ করবে। এরপর চলে আসবে আমাদের শোল্ডার জয়েন্টে, ঠিক আছে? তো হাত দুটিকে শোল্ডারে রেখে তুমি এভাবে মুভ করবে মোটামুটি 15 বার সামনের দিকে ফ্রন্ট ওয়াইজ এবং নেক্সট 15 বার ব্যাক ওয়াইজ, 15 30 বার করে শোল্ডার জয়েন্ট মুভ করবে। তুমি অন্যভাবেও করতে পারো, এভাবেও হাতটাকে মুভ করতে পারো। তাতেও কী হবে, আমাদের যে শোল্ডার জয়েন্ট রয়েছে, যে সকেট রয়েছে, সেই সকেট কিন্তু ফ্লেক্সিবিলিটি আসবে। জয়েন্ট মুভমেন্ট করলে তোমার যে জয়েন্টগুলো রয়েছে বডিতে, সেই জয়েন্টে তোমার ফ্লেক্সিবিলিটি আসবে, ঠিক আছে? কখনোই জয়েন্টের পেইন হবে না। নেক্সট আমাদের শোল্ডার ব্লেড জয়েন্ট। দেখো কীভাবে করছি। একটি হাতকে এক সাইডে বাড়িয়ে দিয়ে অপর হাত দিয়ে তাকে স্ট্রেচ করবে। এভাবে মোটামুটি দুই হাতে 10 বার করে স্ট্রেচ করবে। এটা গেল শোল্ডার ব্লেড। নেক্সট এরপরে আমরা যাব আমাদের কোমরের জয়েন্টে, ঠিক আছে? সো প্রথমে সামনের দিকে এবং পিছন দিকে, এভাবে করে সামনের দিকে প্রায় 10 বার, পিছন দিকে 10 বার করে মুভ করব। 10 বার করে করলেই হবে, খুব বেশি করতে হবে না, কারণ জয়েন্ট মুভমেন্ট তো খুব বেশি করার দরকার নেই। জাস্ট ফ্লেক্সিবিলিটি, জয়েন্টে ফ্লেক্সিবিলিটি আনাই মেন টার্গেট, যাতে কোনো ইনজুরি না হয়। মনে রাখবে, জয়েন্ট মুভমেন্ট তুমি যদি না করো তাহলেই কিন্তু তোমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হাঁটুর জয়েন্টে ব্যথা হয়, অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হয়, তোমরা বলো না? তো এগুলো কিন্তু এই জয়েন্ট মুভমেন্ট করলে কখনোই হবে না। তো প্রথমে ফ্রন্ট আর ব্যাক করেছি, এবার সাইড করব, দুই সাইডে, ঠিক আছে? প্রত্যেকটা জয়েন্টকে ভালো করে ফ্লেক্সিবিলিটি আনতে হবে জয়েন্টে, তারপরেই তোমাকে মেন ওয়ার্কআউটে নামতে হবে। সো তুমি হাতটাকে কোমরে রেখে অল্টারনেট হাতকে এভাবে করতে পারো, ঠিক আছে? তুমি যেভাবে কমফোর্টেবল ফিল করো তুমি সেভাবেই করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমরা চলে যাব আমাদের হিপ জয়েন্টে। হিপ খুব ইম্পর্ট্যান্ট একটা মাসল যা আমাদের রানের ক্ষেত্রে কাজে আসে। দেখে নাও, প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ
প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ মোটামুটি 10 থেকে 12 বার বা 15 বার করবে, তারপর ক্লকওয়াইজ 10 থেকে 12 বার বা 15 বার করবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব নি জয়েন্টে। তোমরা বলো না তোমাদের নিতে পেইন হচ্ছে, হাঁটুতে পেইন হচ্ছে, রান করলেই পেইন শুরু হয়ে যাচ্ছে। সো এভাবে নি জয়েন্টের মুভমেন্ট করবে রান করার আগে, দেখবে কোনো ধরনের হাঁটুর ইনজুরি হবে না। প্রথমে ক্লকওয়াইজ যাব, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার বা 12 বার করে ক্লকওয়াইজ করবে, পরে আবার 10 বার বা 12 বার করে অ্যান্টি ক্লকওয়াইজ করবে। এরপর আমরা চলে যাব অ্যাঙ্কেল জয়েন্টে। খুব ইম্পর্ট্যান্ট একটা জয়েন্ট যা রানের ক্ষেত্রে কাজে আসে, অ্যাঙ্কেল জয়েন্ট। প্রথমে আমরা ক্লকওয়াইজ মোটামুটি 15 বার 15 থেকে 20 বার করব, নেক্সট অ্যান্টি ক্লকওয়াইজ 15 থেকে 20 বার করব, ওকে। সিমিলারলি অল্টারনেট লেগ দিয়েও ক্লকওয়াইজ 15 থেকে 20 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 15 থেকে 20 বার। তো দেখো ফুল বডির যতগুলো আমাদের জয়েন্ট রয়েছে প্রতিটি জয়েন্টকে কিন্তু আমরা মুভ করালাম। আমাদের বডির প্রতিটি জয়েন্ট এখন কিন্তু মেন ওয়ার্কআউটে যাওয়ার জন্য রেডি, ঠিক আছে। যতগুলো তোমাদেরকে দেখালাম এগুলো করতে সময় লাগবে ম্যাক্সিমাম 5 মিনিট, বুঝতে পারলে। এই 5 মিনিট সময় যদি তুমি রানের আগে দিয়ে থাকো তাহলে রান করার কারণে তোমার বডিতে কোনো ধরনের ইনজুরি কখনোই আসবে না। আর আমরা তো আর প্রফেশনাল নই যে খুব বেশি ওভারলোড হবে রান করতে গিয়ে। এরপর আরও কিছু মুভমেন্ট দেখে নাও, এগুলো করে নিতে পারো যদি সময় থাকে। এরপর আমরা চলে যাব ওয়ার্ম আপে। জয়েন্ট মুভমেন্ট হওয়ার পর বডিকে ওয়ার্ম করা খুবই দরকার। সো হালকা জগিংয়ের মতো স্পিড নিয়ে আমরা মোটামুটি মাঠের 2 পাক বা 3 পাক 4 পাক, যতক্ষণ না তোমার বডি গরম হচ্ছে বলে তুমি ফিল করতে পারছো ততক্ষণ পর্যন্ত হালকা কম স্পিডে তুমি রান করবে, ঠিক আছে। তুমি হাতের বিভিন্ন মুভমেন্টও করতে পারো, কোনো সমস্যা নেই ওয়ার্ম আপে। সো জয়েন্ট মুভমেন্ট এবং ওয়ার্ম আপ করার পর তোমার বডি কিন্তু এখন মেন রানের জন্য রেডি। বাট একটা পার্ট এখনও কিন্তু রানের জন্য রেডি হয়নি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের বডির মাসেল। সো মাসেলকে অ্যাক্টিভ করা খুব দরকার। সো দেখে নাও, প্রথমে আমরা হ্যামস্ট্রিং স্ট্রেচিং করছি, ঠিক আছে। এভাবে সামনের দিকে ঝুঁকে যাবে, গিয়ে মোটামুটি কিছুক্ষণ সময় হোল্ড করবে। তুমি চাইলে একটা পায়ের সামনে নিয়ে নিজের মাথাকেও টাচ করানোর চেষ্টা করতে পারো, দেখবে প্রচণ্ড পরিমাণে স্ট্রেচ ফিল করবে। সো নেক্সট হলো আমাদের কোয়াড মাসেলকে স্ট্রেচ করা। কোয়াড মাসেল আমাদের হাঁটুর উপরে সামনের দিকে যে মাসেল রয়েছে সেটাকে বলে কোয়াড মাসেল। সো এভাবে তোমরা দেখবে যে হাঁটুটা ভাঁজ হচ্ছে সেটা কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি ভাঁজ হচ্ছে না, ঠিক আছে। সো বেশি যেন পাটা সামনের দিকে বা বেশি ভিতরের দিকে যেন না থাকে, চেষ্টা করবে 90 ডিগ্রির কাছাকাছি রাখার জন্য, রেখে এভাবে স্ট্রেচ করবে। তোমরা চাইলে হাতটাকে পিছনের পায়ের হ্যামস্ট্রিংয়েও রাখতে পারো বা সামনের হাতকে হাঁটুর মধ্যে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর যেটা করবো সেটা হলো আমাদের গ্রোয়িং মাসেলের জন্য। তোমার রানের যে স্টেপ, সেই স্টেপকে খুলতে সাহায্য করে কিন্তু আমাদের গ্রোয়িং মাসেল। গ্রোয়িং মাসেল যত বেশি অ্যাক্টিভ থাকবে তোমার রান স্টেপ তত বেশি ভালো হবে। দেখে নাও কীভাবে করছি। এটা হাঁটু ভাঁজ করে অপর পাটাকে টোটালি খুলে দাও, যতটা পারো স্ট্রেচ ফিল করো, দেখবে তোমার গ্রোয়িং মাসেলে পুরো স্ট্রেচটা ফিল করতে পারবে। তোমাদের রানে হয় না যে আমার রানের স্টেপ খুলছে না বা ছোটো ছোটো স্টেপ, বড় স্টেপ ফেলতে পারছি না, এগুলো করবে, দেখবে স্টেপ খুলতে বাধ্য। সো মোটামুটি 2 পায়ে 10 বার করে 2 পায়ে করবে, ঠিক আছে। এরপর আমাদের বডির এক অন্যতম মাসেল যেটা হচ্ছে আমাদের ব্যাক মাসেল। সেই ব্যাক মাসেলকে স্ট্রেচ করা খুবই দরকার। সো দেখে নাও, এটাকে বলে ক্যাট পোজ। যখন শোল্ডার উপর দিকে যাচ্ছে না, যখন স্ট্রেচ করছি তখন এক্সহেল করবে, অর্থাৎ শ্বাস ছাড়বে। আর যখন হিপকে স্ট্রেচ করছি তখন শ্বাস নেবে। মোটামুটি 10 বার করে করবে, দেখবে ব্যাক মাসেল পুরোপুরি স্ট্রেচ হয়ে যাবে। তুমি লোয়ার ব্যাকে নিজের স্ট্রেচটা ফিল করতে পারবে, যদি ভালো করে করতে পারো দেখবে প্রচুর পরিমাণে স্ট্রেচ পড়বে। সো আরেকটা রয়েছে, এটাকে বলে কোবরা স্ট্রেচ।
তোমরা জানো অনেকেই কোবরা স্ট্রেচ অবশ্যই করবে। মাথাকে নিচের দিকে বা সামনের দিকে রাখবে না, ঠিক আছে? যতটা পারো মাথাকেও পিছন দিকেই নিয়ে যাবে। আর কোবরা স্ট্রেচ করার পর এটা অবশ্যই করবে, কারণ একদিকে তুমি লোয়ার ব্যাকের প্রচুর পরিমাণে স্ট্রেচ করছো, সো অপোজিট সাইডেও স্ট্রেচ করা দরকার আছে। সো এরপর আমরা যাব আমাদের হিপ স্ট্রেচ। আগেই বলেছি হিপ মাসল খুব ইম্পর্টেন্ট রান করার জন্য। সো হিপকে স্ট্রেচ করতে হবে, দেখে নাও কীভাবে করছি। মোটামুটি একটা পায়ে 15 থেকে 20 বার এবং অল্টারনেট পায়েও 15 থেকে 20 বার করে করবে, এক সেট। এগুলো সব কিন্তু এক সেট করেই করবে, অর্থাৎ একবার করেই করবে। স্ট্রেচিং করছি তো, বেশি করার দরকার নেই। এবার ইনার বাট কিক, দেখে নাও কীভাবে করছি। হাঁটুকে তোমার চেস্ট পর্যন্ত নিয়ে যাবে এবং পিছন দিকে কিক করবে, করে দেখবে হিপ মাসলে প্রচুর পরিমাণে স্ট্রেচ পড়ে এবং তুমি সেটাকে ফিল করতে পারবে। খুবই এফেক্টিভ। এগুলো যদি করে তুমি মেন ওয়ার্কআউটে যাও না, তাহলে তুমি দেখবে তোমার ইমপ্রুভমেন্ট হবে না, মানে ইমপ্রুভমেন্ট হতে বাধ্য। আমি নিজে এগুলো করে এর ফল পেয়েছি, সেজন্য তোমাদেরকে রিকমেন্ড করছি। নেক্সট, সাইড হিপ স্ট্রেচ। দেখো আমাদের হিপকে সমস্ত দিক দিয়ে আমরা স্ট্রেচ করছি, ঠিক আছে? সো এটা হলো সাইড হিপ স্ট্রেচ, দেখে নাও কীভাবে করছি। যতটা সম্ভব হিপকে তোমার খুলতে সাহায্য করবে এই স্ট্রেচগুলো। করে দেখবে, যদি বেনিফিট না পাও তারপরে সে কমেন্টে অবশ্যই জানাবে যে হ্যাঁ বেনিফিট পাইনি। দেখো এই সমস্ত কিছু করলে প্রথম কিন্তু হালকা একটু পেন থাকতে পারে, বাট ওগুলো পেনে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, ওগুলো সুইট পেন থাকতেই পারে, কারণ কখনো তুমি মাসলকে এভাবে স্ট্রেচ করোনি, প্রথমবার করছো। সো হালকা ব্যথা হলে চিন্তা করার কিছু নেই। এরপরে আমাদের অ্যাগেন সেই গ্রোয়িং মাসল বলেছিলাম, সো গ্রোয়িং মাসলের জন্য এই স্ট্রেচটাও তুমি করতে পারো, ঠিক আছে? একটা পা সামনের দিকে, একটা পা পিছন দিকে, যতটা পারো মাঝখানে স্ট্রেচটাকে ফিল করো এবং বডিকে স্ট্রেট রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা পায়ে 12 থেকে 15 বার করে অল্টারনেট করে করবে, ঠিক আছে? সো এবারে মোটামুটি তোমাদের ডাইনামিক স্ট্রেচিং কমপ্লিট। এবার তোমার বডি কিন্তু মেন ওয়ার্কআউট, অর্থাৎ আজকের যে মেন রান তুমি করবে সেই রানের জন্য তোমার বডি কিন্তু রেডি। এরপর তোমরা মেন ওয়ার্কআউটে মানে মেন রানে যাওয়ার আগে আরও কিছু বডি মুভমেন্ট করতে পারো, যেমন জাম্পিং জ্যাক, এটা করতে পারো। অল্টারনেট টো জাম্প, সম্পূর্ণ বডি কিন্তু টোয়ের উপরে আছে, দেখে নাও হিল কিন্তু পড়ছে না, ঠিক আছে? সো সাইড থেকেও দেখে নাও পুরো বডি কিন্তু টোয়ের উপরে আছে, ঠিক আছে? সো এই সমস্ত বডি মুভমেন্টগুলো করে এবার তোমরা যেতে পারো মেন রানে। সো ডাইনামিক স্ট্রেচিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তুমি তোমার মেন ওয়ার্কআউটের জন্য রেডি। অর্থাৎ আজকের ওয়ার্কআউটে তোমার কী রয়েছে, তুমি কি আজকে 5 কিলোমিটার লং মারবে, নাকি 2 কিলোমিটার লং মারবে, নাকি ইজি রান করবে, নাকি আজকে তুমি শর্ট ডিস্টেন্স দৌড়াবে, নাকি 400 মিটার দৌড়াবে, নাকি 1 কিলোমিটার দৌড়াবে, মানে আজকে তোমার শিডিউলে যে ওয়ার্কআউটটা রয়েছে সেই ওয়ার্কআউট এবার তুমি করার জন্য রেডি, ঠিক আছে? তো চলো এবার মেন ওয়ার্কআউটের পর যখন আফটার তোমার মেন রান কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি কি করবে চলো দেখে দিচ্ছি। মেন রান হয়ে যাওয়ার পর তুমি তোমার জায়গায় চলে আসবে এবং কিছুক্ষণ রেস্ট করে নেবে, ডিপেন্ডিং আপন আজকে তুমি কতটুকু ওয়ার্কআউট করেছো, ঠিক আছে? তার উপর ভিত্তি করে তুমি 5 মিনিট 10 মিনিট রেস্ট করে নিলে এবং ওয়াটার অবশ্যই ইনটেক করবে। মেন ওয়ার্কআউট কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি তোমার জায়গায় চলে আসবে এবং জল কিন্তু তুমি এমনটা নয় যে কন্টিনিউ 2 ঘন্টা 2.5 ঘন্টা মারে থাকবে, তুমি সারাক্ষণ উইদাউট ওয়াটার মানে একটুকু জল নিচ্ছ না, এটা কিন্তু করবে না। জল অল্প অল্প করে কন্টিনিউ নিতে থাকবে, ঠিক আছে? যখনই তুমি রেস্ট করবে বা রিকভারি করবে তখনই অল্প অল্প করে জল নেবে এবং অল্প করে নেবে যাতে গলাটা ভিজে কোনো মতে জাস্ট পেট পর্যন্ত পৌঁছায়। অল্প করে জল বারবার নিতে থাকবে, ঠিক আছে? তাতে কোনো সমস্যা নেই, বরং তুমি ডিহাইড্রেটেড হবে না। সো এবার হবে যে আজকে তুমি কি করবে। এবার বেসিক্যালি 3টা ওয়ার্কআউট রয়েছে রান বাদ দিয়ে। এবিসি ড্রিল, 2 নাম্বার হলো বেসিক স্ট্রেংথ, আর 3 নাম্বার হলো আমাদের অ্যাবডোমিনাল ওয়ার্কআউট, ঠিক আছে? তো এই 3টার মধ্যে তুমি আজকে কোনটা করবে সেই ওয়ার্কআউটটা করবে। এবার সেটা ভিডিও দেখাচ্ছি না আমি, কারণ সেটা আলাদা ভিডিও হবে। এবার সাপোজ মনে করো তুমি আজকে এবিসি ড্রিল করলে বা সাপোজ অ্যাবডোমিনাল ওয়ার্কআউট করলে, করার পর তুমি আবার চলে আসবে তোমার জায়গাতে এবং অল্প রেস্ট নিয়ে জাস্ট 2 থেকে 5 মিনিট রেস্ট নেবে। রেস্ট নিয়ে এবার তুমি চলে যাবে কুল ডাউনে। কুল ডাউন কি? কুল ডাউন হচ্ছে একদম জগিং স্পিডে, ঠিক আছে? একদম স্লো জগিং স্পিডে তুমি হালকা রান করবে, ঠিক আছে? সো
এতক্ষণ তুমি তোমার বডিকে যে স্ট্রেচ করলে, সম্পূর্ণ ওয়ার্কআউট চলাকালীন তোমার বডির উপর যে লোড পড়লো বা প্রেশার পড়লো, সেই স্ট্রেচকে রিলিফ করার জন্য কুল ডাউন ম্যান্ডেটরি, তোমাকে করতেই হবে, মাস্ট। সো দেখে নাও, কুল ডাউনে আমরা বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে পারি, ঠিক আছে? সো দেখে নাও, তোমরা যদি এইটুক মুভমেন্টও করো তবুও তোমাদের বডি প্রপারলি কুলিং ডাউন তোমাদের বডির হয়ে যাবে। সো দেখে নাও কী কী মুভমেন্ট রয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যাদের সময়ের মধ্যে আসছে না বা বিভিন্ন ধরনের প্রবলেম হয় রান করতে গেলে, তোমরা কি কখনও রানের আগে বা পরে এই ওয়ার্কআউটগুলো করেছো কখনো? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। মোটামুটি তোমার যদি 300 মিটারের ট্র্যাক হয় তাহলে সেই ট্র্যাকে আমি বলবো 2 পাক করে করবে, ঠিক আছে? যে মুভমেন্টগুলো দেখাচ্ছি একটা পাক এই মুভমেন্টগুলো দিয়ে শেষ করবে এবং আবার সেম রিপিটেশন হবে ওই নেক্সট পাকে, ঠিক আছে? সো 2 পাক করে এভাবে কুল ডাউন করবে, দেখবে তোমাদের বডিতে কোনো ধরনের পেইন বা কোনো ধরনের স্ট্রেস কোনো কিছু থাকবে না। তুমি যখন মাঠ ছেড়ে যাবে তখন তোমার মনেই হবে না যে তুমি এত হার্ড ওয়ার্ক করছো আজকে মাঠে। আরও অনেক ধরনের মুভমেন্ট রয়েছে, সো আমি এখানে বেসিক কয়েকটা দেখিয়েছি যেগুলো আমি করি, সো তোমরা এগুলো করতে পারো। এবার যখন তোমার কুল ডাউন কমপ্লিট হয়ে গেল, কুল ডাউনের পর এবার তুমি তোমার জায়গায় চলে আসবে এবং পুরো ওয়ার্কআউটের যে ফিনিশার স্ট্যাটিক স্ট্রেচিং, এবার তোমাকে স্ট্যাটিক স্ট্রেচিং করতে হবে। শুরুতে যা করেছিলাম সেটা হচ্ছে ডাইনামিক স্ট্রেচিং ছিল, অর্থাৎ আমার বডি তখন মুভ করছিল বেশি পরিমাণে, ঠিক আছে? সেখানে আমার বডিকে একটা পার্টিকুলার পজিশনে বেশিক্ষণ হোল্ড করিনি, ঠিক আছে? সেটা হচ্ছে ডাইনামিক স্ট্রেচিং, অর্থাৎ মুভ হচ্ছে। আর এখন যেটা করবো সেটা হচ্ছে স্ট্যাটিক স্ট্রেচিং, এবং এই স্ট্রেচিংয়ে তোমার বডি একটা পজিশনে মোটামুটি অনেকটা সময় ধরে তুমি হোল্ড করে রাখবে, সেই মাসেলগুলোতে তুমি স্ট্রেচ করবে অনেকটা সময় ধরে, ঠিক আছে? মেন রানের শুরুতে আমরা ডাইনামিক স্ট্রেচিংয়ের মাধ্যমে মাসেলগুলোকে অ্যাক্টিভ করেছিলাম, রাইট? তারপর মেন ওয়ার্কআউট করে অর্থাৎ রান করার পর মাসেলগুলো কিন্তু এখন স্কুইজ অবস্থায় রয়েছে। এবার সেই মাসেলগুলোকে অবশ্যই আরেকবার রিল্যাক্স করতে হবে, তার জন্য কিন্তু স্ট্যাটিক স্ট্রেচিং। সো স্ট্যাটিক স্ট্রেচিংয়ের শুরুতেই আমরা যা করব, এখানে টার্গেট হচ্ছে মাসেলগুলোকে রিল্যাক্স করা, ঠিক আছে? সো নিচ থেকে স্টার্ট করব। প্রথমেই আমাদের পায়ের কাপস মাসেল। সো দেখো, কাপস মাসেলের স্ট্রেচ করার জন্য এই পজিশনে হোল্ড করে পায়ের অ্যাঙ্কেলকে কিন্তু মাটিতে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এবং অল্টারনেট লেগ দিয়ে একে প্রেস করে রাখবে, পাকে উপরে তুলবে না, ঠিক আছে? তাহলে স্ট্রেচ কমে যাবে। তুমি দেখবে যতটা পাকে গোড়ালিকে নিচে মাটিতে লাগিয়ে রাখতে পারো ততই তুমি স্ট্রেচ ফিল করবে এবং বডিকে সামনের দিকে ঝুঁকিয়ে দেবে। নেক্সট কাপস মাসেলের এই সেকেন্ড স্ট্রেচিং, সেটা হচ্ছে দেখে নাও, এভাবে বসে পায়ের টোগুলোকে সামনের দিকে জাস্ট টানবে। এখানে কিন্তু তোমার বডিকে সামনের দিকে ঝুঁকিয়ে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? জাস্ট 2 হাত দিয়ে পায়ের পাতায় টাচ করে পায়ের পাতাগুলোকে সামনের দিকে টানবে, দেখবে তোমার পুরো কাপস মাসলের উপর স্ট্রেচ পড়ছে। কাপস মাসল স্ট্রেচ হয়ে গেল। এবার আমরা যাব নেক্সট হ্যামস্ট্রিং মাসল। সো হ্যামস্ট্রিং মাসলকে স্ট্রেচ করার জন্য কী করতে হবে দেখে নাও, এভাবে বডিকে 2 পাকে পিছন দিকে রেখে বডিকে এভাবে উপরের দিকে আপলিফট করবে, ঠিক আছে? হিপকে আপলিফট করবে। তুমি হাতকে নিচেও রাখতে পারো বা তুমি যদি চাও হাতের সাহায্যে হিপকে সাপোর্ট দিয়ে একটু উপরে তুলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সেম 30 সেকেন্ডের মতো রাখার চেষ্টা করবে। নেক্সট হ্যামস্ট্রিং মাসলের সেকেন্ড স্ট্রেচিং, সেটা হলো একটা করে লেগকে তুমি উপর দিকে তুলে তোমার হাতের সাহায্যে লেগটাকে যতটা পারো সামনের দিকে স্ট্রেচ করে আনার চেষ্টা করবে। মাথাকে উপরে তুলে সামনে নিয়ে আসতে পারো। তোমার মেন ফোকাস থাকবে হ্যামস্ট্রিং মাসলকে স্ট্রেচ করা। দেখো, রান করতে গিয়ে যে মাসলগুলো তোমার মূলত ওয়ার্কআউটের সময় স্কুইজ হয়েছে সেই প্রত্যেকটা মাসলকে কিন্তু স্ট্রেচ করতে হবে। এবার আমরা যাব কোয়াড মাসলে। দেখো কি করব, উল্টো দিকে শুয়ে পড়বে। যে পাকে তুমি স্ট্রেচ করবে সেই হাত দিয়ে তুমি সেই পাকে সামনের দিকে পায়ের পাতা ধরে জাস্ট হালকা একটু টেনে রাখার চেষ্টা করবে, বেশি উপরে টানার দরকার নেই, ঠিক? জাস্ট হালকা করে টানবে যাতে তোমার কোয়াড মাসলের উপর স্ট্রেচটা তুমি ফিল করতে পারো। সো মোটামুটি 20-25 সেকেন্ড বা 30 সেকেন্ড রাখার চেষ্টা করবে। সিমিলারলি অল্টারনেট লেগ দিয়েও করবে। মাসলের জন্য সেকেন্ড স্ট্রেচ, এভাবে 2 পায়ের মাঝখানে তুমি বসে যাবে এবং বডিকে আস্তে আস্তে পিছন দিকে ঠেলে নিচে ফ্ল্যাট করে দেবে। কেমন? দেখবে তোমার কোয়াড মাসলে প্রচণ্ড পরিমাণে স্ট্রেচ পড়বে। অনেকের আছে বডির মুভমেন্ট নেই, বডি এতটুকু স্ট্রেচ নিতে পারছে না, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে যতটুকু বডিকে পারো ডাউন করার চেষ্টা করবে, করে মোটামুটি যতক্ষণ পারো হোল্ড করবে। আমার তো এই স্ট্রেচিংটা দারুণ লাগে। এগুলো করলে কখনো হয় না যে থাই মাসল লক হয়ে যায় রান করতে করতে বা পা লক হয়ে যাচ্ছে, এই স্ট্রেচিংগুলো করলে তোমার কোনো দিন পা লক হবে না। আমার তো অন্তত হয়নি আজ অবধি।
এরপর আমরা চলে যাব আমাদের হিপ মাসেলে। দেখে নাও কীভাবে করছি। একটি পাকে আরেক পায়ের সাহায্যে লক করে দেবো এবং অল্টারনেট হাতের সাহায্যে সেই পাকে লক করে রাখবো এবং স্ট্রেচটাকে ফিল করব। কেমন? চেষ্টা করবে 30 সেকেন্ডের কাছাকাছি হোল্ড করে রাখার। এবারে আমরা যাব ব্যাক মাসেলে, যেটা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট মাসেল অফ আওয়ার বডি, ব্যাক মাসেলে। ঠিক আছে, তো অ্যাগেন ব্যাক মাসেলকে স্ট্রেচ করার জন্য তোমরা জানো কী করতে হয়, কোবরা স্ট্রেচ, যেটা শুরুতে করেছিলাম, কিন্তু শুরুতে আমরা বেশিক্ষণ হোল্ড করিনি, এখন কিন্তু হোল্ড করতে হবে। যতটা সময় পারো তুমি হোল্ড করবে, 30 সেকেন্ডের কাছাকাছি চেষ্টা করবে হোল্ড করার। এবং মাথাকে কিন্তু তুমি একদম বডির সাথে সাথে যতটুকু পিছনে যায় হেলিয়ে দেবে। ঠিক আছে, সামনে বা সোজা করে রাখার চেষ্টা করবে না। কোবরা স্ট্রেচ করার পর অবশ্যই এই স্ট্রেচটা করবে, কারণ কোবরা স্ট্রেচে লোয়ার ব্যাকে অনেকটাই প্রেশার পড়ে, সো অপোজিটভাবেও স্ট্রেচ করাটা দরকার। এবারে আমরা করব আমাদের গ্রোয়িং মাসেল। ঠিক আছে, যেটা আমরা শুরুতেও করেছিলাম। সো গ্রোয়িং মাসেলের জন্য দেখে নাও কীভাবে আমরা স্ট্রেচ করব। এটাকে অনেকে বলে বাটারফ্লাই। সো এভাবে মুভ করবে, তুমি চেষ্টা করবে বডিকে যতটা সম্ভব সামনের দিকে ঝুঁকিয়ে আনার। তুমি যতটুকু পারো বডিকে সামনের দিকে ঝুঁকিয়ে আনার চেষ্টা করবে, দেখবে তোমার গ্রোয়িং মাসেলে প্রচণ্ড পরিমাণে স্ট্রেচ পড়ছে। নেক্সট গ্রোয়িং মাসেলের জন্যই সেকেন্ড স্ট্রেচ, সেটা কি সুমো স্কোয়াট পজিশনে আসবে এবং এভাবে বডিকে হোল্ড করে রাখবে। যতটা পারো লেগ দুটোর মধ্যে ডিস্টেন্স যতটা পারো তুমি সেভাবে নিয়ে নাও। যতটা পারো লেগ দুটোর মাঝখানে তুমি ডিস্টেন্স নিয়ে নাও। গ্রোয়িং মাসেলে প্রচুর পরিমাণে স্ট্রেচ পড়বে। ঠিক আছে, যদি না পারো তাহলে হাত দুটোকে তুমি সাপোর্ট হিসাবে কাজে লাগাতে পারো। এভাবে হাঁটুকে লক করে দিয়ে হাঁটুকে একটু তুমি চেষ্টা করো দূরে সরিয়ে রাখার। তাও যদি না পারো তাহলে হাত দুটোকে পায়ে তুমি ধরতে পারো এবং তুমি বডিকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে দিয়ে তবু যেন গ্রোয়িং মাসেলের স্ট্রেচটা পড়ে চেষ্টা করো। ঠিক আছে, সো মোটামুটি বডির ওভারঅল যে মাসেল প্রায় স্ট্রেচ কিন্তু হয়ে গেল। চেস্ট মাসেলকে এখানে আমরা স্ট্রেচ করিনি, কারণ চেস্ট মাসেলকে আলাদাভাবে স্ট্রেচ করা হয়, এটার কোনো দরকার নেই এখানে। এবার দেখো এখানে আমি তোমাদেরকে চক্রাসন দেখাচ্ছি। চক্রাসন একটা এমন আসন যার মাধ্যমে তোমার হ্যামস্ট্রিং মাসেল, কোয়াড মাসেল, ব্যাক মাসেল সব কিছু কিন্তু একবারে স্ট্রেচ হচ্ছে। ঠিক আছে, কেউ যদি এতগুলো স্ট্রেচিং ঠিকমতো না করতে পারো, সময় কম, শুধুমাত্র এই চক্রাসনটা করে যাবে, দেখবে তোমার ফুল বডি একদম তোমার লোয়ার ব্যাক, আপার ব্যাক, হ্যামস্ট্রিং, কোয়াড সব কিছু কিন্তু একবারে স্ট্রেচ হয়ে যাচ্ছে। যতক্ষণ পারো হোল্ড করে রাখার চেষ্টা করবে, মোটামুটি 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 40 সেকেন্ড, দেখবে তোমার বডি কিন্তু স্ট্রেচ হয়ে যাবে। সো এটা ছিল মাঠে প্রবেশ করার পর থেকে শেষ পর্যন্ত তোমরা ঠিক কী করবে তার একটা মোটামুটি একটা বেসিক গাইড। ঠিক আছে, দেখো ভালো কিছুর তো ইনস্ট্যান্ট কোনো বেনিফিট পাওয়া যায় না, টাইম লাগে, ইট টেক্স টাইম। সো কিছুটা সময় নিজেকে দাও, কিছুটা সময় দিয়ে স্টেপ বাই স্টেপ ওয়ার্কআউটগুলোকে ফলো করে দেখো, মাঠে সময় দিয়ে দেখো, যদি বেনিফিট পাও তাহলে অবশ্যই তুমি এই ভিডিওর নিচে এসে একটা কমেন্ট অবশ্যই করে যাবে বেনিফিট পাওয়ার পর। ঠিক আছে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই রান প্র্যাকটিস করে যাও।